জাদুর সোনা রূপার আয়নার দেশ। অনেক বছর আগের কথা। এক রাজ্যে রাজকন্যা ইলহাম তার পরিবারের সঙ্গে অনেক আনন্দেই দিন কাটাচ্ছিল। সেদিন রাতের বেলা রাজকন্যা ইলহাম তার বিশাল শয়নকক্ষে বসে পুরনো একটা আয়না দেখছিল। আয়নাটা অন্য সব আয়নার মতো নয়। এর এক পাশ ছিল সোনার ফ্রেমে মোড়া, আর অন্য পাশ ছিল রূপার। আয়নার গায়ে সূক্ষ্ম কারুকাজ করা ছিল। তাকালেই যেন সবকিছু ঝকঝকে চকচকে লাগতো। হঠাৎ করে মনে হতো তার মধ্যে কোনো প্রাণ আছে, সবকিছু যেন নড়াচড়া করছে। তখনই রাজকন্যা ইলহামের মনে পড়ে যায় অনেক বছর আগে ওর ঠাকুমা ওকে বলেছিল, এই আয়নাটি আমাদের বংশের সবচেয়ে রহস্যময় আয়না। বহু বছর আগে এক জাদুকর এই আয়নাটি তৈরি করেছিলেন। আয়নাটি নাকি শুধু তাদের জন্যই খোলে যাদের মন বড় আর পবিত্র। তাই নাকি ঠাকুমা? তাহলে আমি যখন বড় হয়ে যাব, আমি তখনই আয়নাটি খোলার চেষ্টা করব। ইলহাম ছোট থেকেই এই কল্পনায় করত কবে ও বড় হবে আর আয়নাটি সত্যিকারের জাদুর আয়না কিনা সেটা যাচাই করবে। এভাবেই দিন কাটতে থাকে। ইলহাম এখন বড় রাজকুমারীতে পরিণত হয়েছে। রাজ্যের সবকিছুতেই ওর এখন অধিকার আছে। ও চাইলে যে কোনো জিনিস স্পর্শ করতে পারে। তাই ইলহাম আজকে সেই রহস্যময় জাদুর আয়নাটি দেখছিল। ইলহাম সিদ্ধান্ত নিয়ে নেয় আজকে যে করেই হোক আয়নাটির রহস্য সে উদ্ঘাটন করবে। ইলহাম আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েছিল। হঠাৎ করে তার মনে হতে লাগলো আয়নার সোনালী ফ্রেমটা ঝলমল করে উঠছে, আর রূপালী দিকটা কেমন নরম হয়ে যাচ্ছে। তখন ইলহাম হাত বাড়িয়ে দিল আর আয়নাটিকে ছুঁয়ে দেখল। মুহূর্তের মধ্যেই সবকিছু কেমন ঘোলাটে হয়ে গেল। আয়না থেকে অদৃশ্য সব আলো বেরিয়ে আসলো, আর সেই অদৃশ্য আলোর ভিতরেই ইলহাম প্রবেশ করলো। ইলহাম বুঝতে পারলো ও আয়নার জগতে প্রবেশ করছে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এ কি হচ্ছে? আমি কি আয়নার জগতে প্রবেশ করছি? তাহলে কি আমার দাদিমার ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? এটা কি তাহলে সাধারণ কোনো আয়না নয়? এটা জাদুর আয়না। আর আমি রাজকন্যা ইলহাম, আমি জাদুর আয়নার জগতে প্রবেশ করার চেষ্টা করছি। সত্যি, এতদিনে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে। আমি আজ অনেক খুশি। ইলহাম চোখ খুলে দেখল সে অদ্ভুত এক জগতে এসে পড়েছে। চারদিকে সবকিছু সোনার ঝলমলে। একপাশে রূপালী নদী বয়ে চলেছে। আকাশটিও কেমন সোনার রঙের, আর রূপালী তারায় ঝিকিমিকি করছে। কিন্তু সেখানে কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। এ কি? এই কেমন অদ্ভুত জায়গায় এলাম আমি? এখানে যে কোনো মানুষের দেখা পাচ্ছি না। কোথাও কোনো মানুষ নেই। এই মানুষহীন এই আয়নার রাজ্য কেমন জাদুর রাজ্য? তাহলে আমি এখানে আসলামই বা কেন? এই রাজ্যের রহস্যই বা কি? না না, আমাকে যে করেই হোক এই রাজ্যের রহস্য খুঁজে বের করতেই হবে। আমি রাজকন্যা ইলহাম। আমার জন্য কোনো কিছুই অসম্ভব নয়। আমি যখন কোনো কিছু সিদ্ধান্ত নেই, তা করেই ছাড়ি। আমি এর শেষ দেখেই ছাড়বো। রাজকন্যা ইলহাম তখন হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূর পৌঁছে গেল, কিন্তু না, চারদিকে সোনায় মোড়া থাকলেও কোনো মানুষজনের নাম গন্ধ পর্যন্ত নেই। অবশেষে ইলহাম ক্লান্ত হয়ে যখন হাঁপ ছেড়ে দিল, তখনই কিছু দূর যাওয়ার পর একটা বিশাল সোনার গাছের নিচে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধাকে দেখতে পেল। বৃদ্ধার চুলগুলো ছিল রূপার মতো চকচকে, আর পোশাকটি যেন ছিল সোনার সুতায় বোনা। এমন সুন্দর এক বৃদ্ধাকে দেখে ইলহাম একটু ভয় পেয়ে গেল, আর ভয়ে ভয়ে সেই বৃদ্ধার কাছে গেল। এই যে শুনছেন, আসসালামু আলাইকুম। আমি আপনাকে দেখে খুব ভয় পাচ্ছি, কিন্তু আপনি কি আমায় বলবেন আমি কোথায় এসেছি? ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি দেখছি ভারী মিষ্টি। রাজকন্যা ইলহাম তোমার নাম। এই আয়নার জগতের সবাই তোমাকে চেনে। তুমি আয়নার জগতে এসেছো রাজকন্যা। এখানে শুধুমাত্র তারাই আসতে পারে যাদের হৃদয় খাঁটি। কিন্তু তোমাকে সাবধানে থাকতে হবে, কারণ এখানে দুটি পথ আছে।
একটি সত্যের আর একটি মায়ার। যদি ভুল পথে যাও তাহলে আর কখনো ফিরে যেতে পারবে না। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, তোমাদের নামটি কমেন্টে লিখতে ভুলো না যেন। বৃদ্ধা তখন একটি রূপালী দরজা দেখিয়ে বললেন, এটি সত্যের দরজা, যেখানে সব কিছু বাস্তব। এখানে যা দেখবে তাই সত্যি। তারপর তিনি একটি সোনালী দরজা দেখিয়ে বললেন, এটি মায়ার দরজা, যেখানে যা দেখবে সবই তোমার কল্পনা। এটি লোভীদের জন্য একটা ফাঁদ। ইলহাম কিছুক্ষণ ভাবল। সত্যের দরজার ওপাশে কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু মায়ার দরজার ওপাশে সোনার প্রাসাদ, হীরার অলংকার আর অগণিত ধন সম্পদ দেখা যাচ্ছিল। সে বুঝতে পারল মায়ার দরজাটি আসলে একটা ধোঁকাবাজি। তাই সে সাহস করে সেই রূপালী দরজা দিয়েই প্রবেশ করলো। সত্যের দরজা পেরোনোর পর ইলহাম নিজেকে আবারও আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। তার মনে হলো সে যেন মাত্র এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল, কিন্তু আসলে সে অনেক বড় একটা দিন পার করে এসেছিল। এইমাত্র আমি যা দেখলাম, যা আমি আবিষ্কার করলাম, সবকিছু সত্যিই স্বপ্নের মতো ছিল। আমার দাদিমা আমাকে যা বলেছিল সব সত্যি ছিল। এটা সত্যিই জাদুর আয়না। আমি যদি একবারের জন্য ওই মায়ার দরজায় প্রবেশ করতাম তাহলে আমি হয়তো আর বেঁচে ফিরতে পারতাম না। আমি লোভ না করায় আবারও আমার রাজ্যে ফিরে আসতে পেরেছি। এটাই আমার জন্য অনেক। হঠাৎ করে রাজকন্যা ইলহাম তার খাটের উপর একটা বাক্স দেখতে পেল, আর তার উপর একটা চিঠি রাখা। চিঠিতে লেখা আছে, রাজকন্যা ইলহাম, তুমি তোমার সততার নির্লোভ এই স্বভাবের জন্য এই আয়নার রাজ্য থেকে নিরাপদে বের হতে পেরেছ। তাই তোমার জন্য এই জাদুর বাক্সটি পাঠালাম। এর মধ্যে কিছু সোনার মোহর আছে। এই মোহর কখনো শেষ হবে না। তুমি এই মোহরগুলো তোমার রাজ্যের অসহায় মানুষদের বিপদে কাজে লাগাবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইলহাম অনেক খুশি হলো সেই বৃদ্ধার থেকে উপহার পেয়ে। আর ইলহাম এটাও বুঝতে পারলো সত্যের পথ কখনো সহজ হয় না। যা আমরা নিজের চোখে দেখি তা কখনোই ধোঁকা হতে পারে। তাই সে এরপর থেকে কখনোই কোনো কিছুর প্রতি আর লোভ না করার সিদ্ধান্ত নিল। এরপর থেকে ইলহাম আয়নার কাছে গেলেও আর কখনো সেটির মধ্যে প্রবেশ করার চেষ্টা করেনি। সে জানতো আয়নার জাদু শুধু তাদের জন্য যারা লোভের ফাঁদে পড়বে না। বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। দুই বোনের জাদুর লেহেঙ্গা। অনেকদিন আগের কথা। স্বপ্নপুরী নামে এক গ্রামে রীতা ও মিতা নামের দুই বোন বাস করত। ওরা বোন হলেও ওদের এই পৃথিবীতে আর কেউই ছিল না। রীতা ও মিতা অন্যের বাড়িতে কাজ করে যে টাকা পেত তা দিয়ে ওদের লেখাপড়ার খরচ আর ওদের খাওয়ার খরচ চলে যেত। এইভাবেই রীতা ও মিতার দিন কাটতো। রীতা, আজকে মালার মাদের বাড়িতে আমাদের অনেক কাজ আছে। আজকে ওদের বার্থডে পার্টি আছে। আজকের দিনে অনেক কাজ। চল চল, আজকে মনে হয় কাজ শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। হ্যাঁ, কি আর করার, মালিকরা যা চায় তাই তো করতে হয়। এটাই তো নিয়ম। চল আমরা এখন দ্রুত বেরিয়ে পড়ি। তারপর ওরা দ্রুত চলে গেল বার্থডে পার্টিতে। সেখানে সবাই নতুন নতুন জামা কাপড় পরে এসেছিল। বড় একটা বার্থডে কেক এনেও রাখা হয়েছিল। এসব কিছু দেখে ওদের দুই বোনের ভীষণ মন খারাপ হচ্ছিল। তখন রীতা বলে, মন খারাপ করিস না বোন। আমাদের বাবা মা বেঁচে থাকলে আজকে আমরাও হয়তো আমাদের জন্মদিন এভাবেই পালন করতাম। কিন্তু আমরা যখন চাকরি বাকরি করব, আমরা আমাদের জন্মদিন এভাবে পালন করব। মালার জন্মদিন কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে গেল। সবাই অনেক আনন্দ করতে লাগলো। মালা খুব সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা পরেছিল, আর সবাই নানা রকমের খাবার খাচ্ছিল আর আনন্দ করছিল। তার মধ্যে হঠাৎ করে রীতা যখন ওদের সবাইকে জুস দিচ্ছিল, ওর হাত থেকে জুসের গ্লাসটাকে মালার
গায়ের ওপর পড়ে যায়। এটা তুই কি করলি? আমাদের বাড়ির কাজ করে আমার জন্মদিনের দিন আমার জামাটাই নষ্ট করে দিলি। মা, দেখো কি করেছে। আমি এভাবে আনন্দ করছি জন্মদিনে, ওর সহ্য হচ্ছে না, তাই আমার জামার উপর এভাবে জুস ফেলে দিয়েছে। এই তুই কি চাচ্ছিলি? আমার জন্মদিনটাই নষ্ট হয়ে যাক? সরি সরি, আমি আসলে দেখতে পাইনি, সারাদিন থেকে কাজ করছি তো আমার কখন যেন হাতটা স্লিপ করে গেছে। মা, ওদেরকে এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। ওরা অনেকবার ক্ষমা চাইলো, কিন্তু তারপরও মালার মা ওদের কোনো কথাই শুনলো না, ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। শোন, এই মাসের বেতন তোরা পাবি না, আর আমার বাড়িতে কাজ না করতে পারলে কোন বাড়িতে কাজ করতে পারিস সেটাও আমি দেখে নেব। ওরা দুই বোন মন খারাপ করে বাড়ির পথে যাচ্ছিল। হঠাৎ ওরা দেখলো গাছের নিচে কিছু একটা চকচক করছে। ওরা দুই বোন এগিয়ে গেল আর দেখলো, আরে এটা কি, কিছু একটা চকচক করছে। আরে এটা তো একটা পরী মনে হচ্ছে, চল তো দেখি। ওরা দুই বোন পরীকে ঝাঁকানোর চেষ্টা করছিল, কিন্তু পরী অজ্ঞান ছিল। ওরা দুই বোন অনেক কষ্টে পরীকে ধরে ওদের বাড়িতে নিয়ে এলো। পরীর তো অনেক শরীর গরম মনে হচ্ছে, ভীষণ জ্বর এসেছে, কিন্তু পরী এমন অসুস্থ হলো কি করে? চল, আমরা পরীকে জল পড়তে দিয়ে দেই। আমরা যদি ঠিকমতো জল পড়তে দেই, হয়তো পরীর জ্ঞান ফিরবে। ওরা সারা রাত ধরে পরীর মাথায় জল পট্টি দিল, পরীর হাতে পায়ে মালিশ করে দিল। তারপর সকালবেলা যখন পরীর ঘুম ভাঙলো, তখন দেখলো তার দুই পাশে ওরা দুই বোন পড়ে আছে। আরে আমি এখানে কি করে এলাম? আর আমার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছিল, আমি সেরে গেলাম কি করে? পরী তখন তার জাদুর আয়নায় দেখলো কিভাবে ওরা দুই বোন তাকে জঙ্গল থেকে উঠিয়ে বাড়িতে এনেছে, আর পুরো রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তুলেছে। আমি তো ওই তান্ত্রিকের জাদু মন্ত্রের কারণে এভাবেই জঙ্গলে এসে অসুস্থ হয়ে পড়েছিলাম, আর তারপরে তো কিছুই মনে ছিল না। এই দুই মেয়ে না থাকলে তো আমার জীবন অনেক বিপন্ন হয়ে যেত। এদেরকে আমার কিছু দিতেই হবে, কিন্তু আমাকে যে এখনই পরিরাজ্যে ফিরে যেতেই হবে। ওদেরকে তো আমি ঘুম থেকে জাগাতেও পারবো না, আমি বরং ওদেরকে জাদুর দুইটা লেহেঙ্গা দিয়ে চাই। এই বলে পরি সেখানে জাদু করে দুইটা লেহেঙ্গা প্রকট করলো, আর সেটা বিছানার উপর ফেলে আর একটা চিঠিতে লিখে গেল, তোমরা এই লেহেঙ্গাটা ব্যবহার করো, এটি জাদুর দুই লেহেঙ্গা তোমাদের সব ইচ্ছা পূরণ করবে। এই বলে পরে সেখান থেকে উধাও হয়ে যায়। ওরা ওদের ঘুম ভাঙার পর সেই চিঠিটা পেল। ওরা দুই বোন জাদুর দুই লেহেঙ্গা পরে নিল। জাদুর লেহেঙ্গা, তোমাদের জাদু দেখাও, আমাদের সব সমস্যা দূর করে দাও। তখন সেখানে ওদের খুব সুন্দর একটা বাড়ি তৈরি হয়ে গেল, আর সেই বাড়ি ভর্তি অনেক অনেক স্বর্ণ মুদ্রা। এসব পেয়ে ওরা দুই বোন অনেক খুশি ছিল, আর বাকিটা জীবন শান্তিতে কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। জাদুর সোনা ও ঘাসের বিয়ের শাড়ি। অনেক দিন আগের কথা। এক গ্রামে নীলা ও হাফসা নামের দুই বান্ধবী বাস করত। নীলার বাবা ছিল সবচেয়ে ধনী, তাদের বাড়িতে সবকিছুই লাক্সারিয়াস ছিল। নীলা একদিন হাফসার সঙ্গে কথা বলছিল, তখন হাফসা বলে, তোর বাবা তো আবারও বিদেশে গেছে, এবার তোর জন্য কি আনবে? এবার তো আমার বাবা বলেছে আমার জন্য সোনার একটা শাড়ি নিয়ে আসবে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তার জন্য বাবার ইচ্ছা আমি যেন সোনার শাড়ি পরে বিয়ে করি। তোরও তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বিয়েতে তুই কিসের শাড়ি পরবি? জানি না রে, আমার বাবা মা আমার জন্য যা ব্যবস্থা করবে আমি তাই পরবো, আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোর বাবা মা তো অনেক গরিব, তারা সামান্য কাজ করে। তুই কি চাস আমি আমার বাবাকে বলি তোর বিয়ের জন্য কিছু টাকা দিতে? না না, তুই আমার বান্ধবী, তুই বলেছিস এতেই আমি খুশি, আমার জন্য তোকে কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুই তো কখনোই আমার কাছ থেকে কিছুই নেস না, আমি তোর একমাত্র বান্ধবী, তুই তারপর কেন লজ্জা পাস বলতো? দেখ, তুই অনেক ধনী পরিবারের মেয়ে, তারপরে তুই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস, এতে আমি অনেক খুশি। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখতে দেখতে বিয়ের সময় চলে এলো। হিনার জন্য সোনার শাড়ি এনেছিল ওর বাবা, ওইটা পরেই ওর বিয়ে হয়ে গেল।
আর এসব দেখে হাফসার মন অনেক খারাপ হলো। তারপর হাফসা বাড়ি চলে গেল। এদিকে হাফসার বিয়ের জন্য ওর বাবা মা ব্যবস্থা করছিল। হাফসা মা, এদিকে একটু আয় তো দেখি। হ্যাঁ মা, বলো। তোর জন্য তোর বাবা পাত্র দেখেছে, তোকে তার পছন্দ হয়েছে। আমরা তার সাথেই তোর বিয়ে দিতে চাচ্ছি। ছেলেটা একটা কৃষক, এতে তোর আপত্তি নেই তো? আমার বাবা কৃষক, আমার মা সামান্য গৃহিণী। আমার বিয়ে কি আর ধনী পরিবারে হবে? এসব নিয়ে আমার কোনো রাগ নেই মা। আমার বিয়ের জন্য আমি কি শাড়ি পরবো মা, সেটা কি ঠিক করেছো? হ্যাঁ, সেটা নিয়েই চিন্তা করছি। আমাদের কাছে তো একদমই টাকা পয়সা নেই, তাই ভাবছিলাম দেখি কোনো পুরনো কাপড় চোপড় যদি কারো কাছ থেকে পাই, সেখান থেকে একটা বিয়ের শাড়ি নিয়ে আসবো। মা, আমার বিয়ের দিন আমাকে পুরনো দিয়ে শাড়ি পরতে হবে? এর সে কষ্টের আর কি আছে? আমরা এত গরিব কেন মা? আমাদের এই কষ্ট কবে শেষ হবে? এসব বলে মন খারাপ করে কান্না করতে করতে হাফসা নদীর দিকে চলে গেল। হঠাৎ করে নদীর পাশে কিছু সুন্দর ঘাস দেখতে পেল। আরে, এই ঘাসগুলো তো অনেক মজবুত। এগুলো আগে কেন চোখে পড়েনি? সূর্যের আলোতে কেমন ঝিলমিল করছে। এগুলো দিয়ে যদি আমার বিয়ের জন্য একটা শাড়ি বানাই, তাহলে তো আমি আমার বিয়েতে এই শাড়িটাই পরতে পারি। সেটাই বরং করি। আর কৃষককে বিয়ে করছি, আমার এমন ঘাসের শাড়ি পরাটাই মানাবে। তারপর হাফসা সেখান থেকে ঘাসগুলো কাটতে শুরু করে। বেশ লম্বা লম্বা আর মজবুত ঘাস হওয়ায় সেগুলো দিয়ে হাফসার শাড়ি বানাতে শুরু করে। তারপর টানা 7 দিন সেই ঘাসগুলো দিয়ে হাফসা ওর জন্য একটা ঘাসের শাড়ি তৈরি করে। আরে বাহ, ঘাসের শাড়িগুলো তো অনেক সুন্দর লাগছে। এই শাড়িগুলো তো আমি বিক্রিও করতে পারবো বানিয়ে বানিয়ে। কত সুন্দর শাড়ি। তারপর ওর বিয়ের দিন ঘাসের শাড়িটা পরে। হাফসার কোনো গহনাও ছিল না। হাফসা শুধুমাত্র ঘাসের শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে দেখতে খুব একটা মন্দ লাগছে না। মানছি, মীরা বিয়ের দিন সোনার শাড়ি পরেছিল, কিন্তু আমি না হয় ঘাসের শাড়ি পরলাম। এতে আর এমন কি? নীলা আমাকে দেখলে নিশ্চয়ই বলবে আমাকে অনেক সুন্দর লাগছে। তখনই সেই ঘাসের শাড়ি থেকে আওয়াজ আসতে শুরু করলো। আমি হলাম জাদুর ঘাস, তুমি আমাদেরকে দেখতে পেরেছো, কারণ তুমি ভালো মনের মেয়ে। আর তাই তুমি যখন এই ঘাসগুলো দিয়ে শাড়ি বানিয়েছো, এটা জাদুর ঘাসের শাড়ি হয়ে গেছে। তোমার যা যা ইচ্ছা আমাদেরকে বলো, সব কিছু হাজির হয়ে যাবে। কি বলছো? আমি জাদুর ঘাসের শাড়ি বানিয়ে ফেলেছি? তাহলে আমি চাই আমাকে এখনই 10 লক্ষ টাকা দাও, যাতে আমি আমার বাবা মাকে ধনী করে দিতে পারি। এখনই দিচ্ছি। তখনই সেখানে 10 লক্ষ টাকা চলে আসলো। হাফসা তখন অনেক খুশি হয়ে যায়। সেই টাকাগুলো দিয়ে ধুমধাম করে হাফসার বিয়ে হয়ে যায়। আর সে তার স্বামী এবং মা বাবাকে নিয়ে শান্তিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।